সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি বাছাই করা সংবাদের বিশ্লেষণ করতে চাই, একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আলোচনা করতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সাভারের রানা প্লাজা ধসের 1 যুগ পূর্তি। আজকে 24 এপ্রিল, ঠিক 12 বছর আগের এই দিনে সাভারে অর্থাৎ ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা একটি গার্মেন্টস, যেখানে একটি ভবন হলেও গার্মেন্টস ছিল 5 থেকে 6টি, সেই ভবনটি ধসে পড়েছিল, যেটি বাংলাদেশের ইতিহাসে এমনকি সারা পৃথিবীর ইতিহাসে অর্থাৎ এই যে শিল্প ধসের যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে একটি অন্যতম ঘটনা। এই ঘটনায় 1100-রও বেশি শিল্প কারখানার শ্রমিক অর্থাৎ পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছিলেন, 2000-এরও বেশি মানুষ আহত হয়েছিলেন, যারা চিরতরে অনেকেই পঙ্গুত্ব বরণ করে নিয়েছিলেন। যারা নিহত হয়েছিলেন তাদের স্বজনদের মধ্যে এখনও আহাজারি, তারা ক্ষতিপূরণ পাননি, অনেকে পাননি সুচিকিৎসা, অনেকে তার স্বজনের মরদেহটিও পাননি। এরকম ঘটনাও ঘটেছিল। অর্থাৎ এই 24 এপ্রিলের আগের দিন অর্থাৎ 23 এপ্রিল এই ভবনটির ফাটল দেখা দিয়েছিল। সেটি জানানোর পরেও ভবন মালিক এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন গার্মেন্টস মালিক, তারা কোনো পাত্তাই দেননি। বলেছিলেন এটি সামান্য ঘটনা, এর ফলে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটার আশঙ্কা নেই। 23 এপ্রিল থেকে বিরোধী দলের হরতাল পালন হচ্ছিল। 23 এপ্রিল হরতাল ছিল, ফলে অনেকেই সেখানে শুধুমাত্র কিন্তু গার্মেন্টস বা পোশাক কারখানা ছিল না, কয়েকটি দোকান ছিল, প্রায় 270টি দোকান ছিল, ব্র্যাক ব্যাংকের একটি শাখা ছিল। হরতালের কারণে সেই দোকানগুলো এবং ব্যাংকটি বন্ধ থাকলেও জোর করে শ্রমিকদের বাধ্য করেছিলেন, এই পোশাক শ্রমিকের যারা মালিক রয়েছেন, ভবন মালিক যারা রয়েছেন, তাদেরকে বাধ্য করেছিলেন গার্মেন্টস আসার জন্য, কাজ করতে তারা বাধ্য করেছিলেন। বলা হয়েছিল যে প্রচুর চাপ কাজের, প্রচুর অর্ডার ছিল তাদের, এখন এই হরতাল কিংবা ভবনের একটি ফাটল এটি কোনো বিষয় নয়। তারপরের দিন 24 তারিখ, সেদিনও কিন্তু হরতাল পালন হচ্ছিল। হঠাৎ সকাল 8:30টার দিকে মানুষের চিৎকার চেঁচামেচি শুরু হয়। সেই ফাটল ধরা ভবনটি মুহূর্তের মধ্যে ধুমড়ে মুচড়ে যায় এবং পাউডার হয়ে যায়, চারদিকে অন্ধকার হয়ে যায়। যারা প্রত্যক্ষদর্শী ছিলেন সেদিনকার, তাদের বয়ানেই কিন্তু পরবর্তীতে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় এই সংবাদগুলো প্রচারিত হতে থাকে। প্রচারিত হয়েছে যেহেতু আজকে আমরা বলছিলাম 1 যুগ। এই 1 যুগে আসলে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কতটা পরিবর্তন হয়েছে, বিশেষ করে যারা পোশাক শ্রমিক যারা রয়েছেন তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ব্যাপারে কতটা সচেতন হয়েছে গার্মেন্টস মালিকরা। এটি যদি আমরা পরিসংখ্যানের দিকে তাকাই, বিশেষ করে শুধু এই একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলি, সাভারের যে রানা প্লাজা ধস, সেই তারপরে কিন্তু বিভিন্ন কমিটি হয়েছিল, আন্তর্জাতিক যে লেবার অর্গানাইজেশন ILO, তাদের প্রতিনিধি দল ঢাকায় এসেছিলেন, অর্থাৎ সাভারে সেই কারখানা পরিদর্শনে। সেখানে তারা তথ্য উপাত্ত প্রমাণ নিয়ে প্রতিবেদন জমা দিয়েছিলেন। পুরো বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেটিকে বলা হয় যে আসলে খুব সস্তা শ্রমের কারণেই কিন্তু বাংলাদেশের যে আজকে গার্মেন্টসের বিপ্লব, সেটির অন্যতম কারণ কিন্তু এখানকার যারা পোশাক শ্রমিক, তাদের সস্তা শ্রম। তাদের সস্তা শ্রমের বিনিময়ে কেউ কেউ হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে, অথচ তাদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই বিষয়গুলো কিন্তু ILOর প্রতিবেদনে উঠে এসেছিল। এবং বিস্ময়কর বিষয় হচ্ছে, সেই রানা প্লাজা ধসের 17তম দিনে একটি আজব ঘটনা ঘটেছিল। একজন গার্মেন্টস কর্মী যার নাম রেশমা বেগম, তাকে জীবিত উদ্ধার করা গিয়েছিল এবং এই ঘটনাও কিন্তু সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেছিল। এই রানা প্লাজা ধসের কিছু স্থির চিত্র সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেছিল। কিছু
ফটোগ্রাফি, যারা সাংবাদিকতা করেছিলেন সেই সময়, তাদের কিছু তোলা ছবি সারা পৃথিবীতে তোলপাড় তৈরি করেছিল, মানুষের মনে মানুষের আবেগকে নাড়া দিয়েছিল। 20তম দিনে অর্থাৎ রেশমাকে উদ্ধারের আরও 3 দিন পর সেনাবাহিনী এই গার্মেন্টসে যারা উদ্ধার কার্যক্রম চালিয়েছিলেন সেটিকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিলেন, অর্থাৎ সমাপ্ত ঘোষণা করেছিলেন। তারপর কেটে গেছে 12 বছর। আমরা বলছিলাম কতটা ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বিশেষ করে যারা শ্রমিক রয়েছেন তাদের নিরাপত্তার বিষয়ে, এ বিষয়ে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছেই সঠিক পরিসংখ্যান রয়েছে। তবে স্বজনদের আহাজারি আজকেও যেটি লক্ষ্য করা গেছে, অনেকেই আবেগ আপ্লুত হয়েছেন তার স্বজনকে হারিয়ে। অনেকে বলছেন তার ছেলে কিংবা মেয়ে যিনি সকালবেলা বাসা থেকে বের হয়েছিলেন কাজের উদ্দেশ্যে আর ফেরেননি, তার মরদেহটিও কিন্তু তারা পাননি। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা দেওয়া হয়নি, তাদের অভিযোগ ক্ষতিপূরণ যেটি দেওয়ার কথা ছিল সেটিও তারা পাননি। ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর যেন না ঘটে সেজন্য সচেতন হতে হবে গার্মেন্টস মালিক যারা রয়েছেন তাদেরকে। ভবনের নিরাপত্তার জন্য বিশেষ করে অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে শুরু করে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে প্রতিবেশ অর্থাৎ তার সুরক্ষার জন্য যে গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কাজ করেন তাদের শতভাগ নিরাপত্তার জন্য এগিয়ে আসবেন গার্মেন্টস শ্রমিক মালিকরা, এমন প্রত্যাশা শ্রমিকদের। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আগামীকাল আমরা অন্য কোনো সংবাদের আলোচনা নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন দৈনিক ঢাকার সঙ্গে।